আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফরিদপুরের ভাঙার দুটি ইউনিয়নকে নগরকান্দায় অন্তর্ভুক্তের প্রতিবাদে এলাকাবাসীর দুদফা মহাসড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা উৎসব মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এবং কুড়িগ্রামে তীব্র তাপদাহ আর লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ব্যাহত হচ্ছে কৃষিকাজ, ব্যবসা ও শিক্ষার্থীদের লেখাপড়া। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদি ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল ৯টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় এই দুই ইউনিয়নের বাসিন্দারা সড়ক অবরোধ করে। অবরোধের কারণে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রায় ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর বিকেল ৪টার দিকে আবারও সড়ক অবরোধ করেন তারা। এতে বন্ধ রয়েছে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল। দাবি পূরণ না হলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন বিক্ষুব্ধরা। নির্বাচন কমিশনের প্রকাশিত গ্যাজেটে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে মহাসড়কে নেমে আসেন স্থানীয়রা। কক্সবাজারে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ স্থানীয়রা। সকালে শহরের বিমানবন্দর রোডের মাথায় প্রধান সড়ক, শহীদ সরণি সড়কসহ বিভিন্ন উপসড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এর ফলে শহরের নুনিয়াছড়া ও বাঁকখালী নদীর পেশকারপাড়া অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। কক্সবাজার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে ১ সেপ্টেম্বর থেকে শুরু করে বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এদিকে এলাকা পরিদর্শন করে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় উৎসব মুখর ক্যাম্পাস, গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ বলেন, নির্বাচন নিয়ে প্রত্যাশা জানতে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন তারা, তুলে ধরছেন নিজেদের ইশতেহার। ছাত্রদল ঘোষিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি বলেন, সবার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা তার প্রচারণার লক্ষ্য। নির্বাচনের গুরুত্ব বোঝাতে প্রচারণা চালাচ্ছেন বলে জানালেন স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের ভিপি প্রার্থী মাহফুজ ইসলাম মেঘ। নির্বাচনী প্রচারণা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছে সব প্রার্থী। এদিকে ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন উপলক্ষে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের গণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল রাত থেকেই এই কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিক আলম সারা রাত অনশনরত শিক্ষার্থীদের সাথেই ছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অনশন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সর্বস্তরের শিক্ষার্থীরাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। নাটোরে ব্যাপক হারে ডায়রিয়া সংক্রমণের কারণ অনুসন্ধানে সদর হাসপাতাল পরিদর্শন করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর সদস্যরা। সকালে ডাক্তার কেথোয়াই পর প্রিন্সের নেতৃত্বে আইইডিসিআর এর ৪ সদস্যের বিশেষজ্ঞ দল নাটোর সদর হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করেন। এছাড়া প্রতিনিধি দল ডায়রিয়ার কারণ অনুসন্ধানে সংক্রমণ এলাকায় মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিন। গত ২ সেপ্টেম্বর রাত থেকে নাটোর পৌর এলাকার ১ ও ২ নম্বর ওয়ার্ডে ব্যাপক হারে ডায়রিয়া সংক্রমণ দেখা দেয়।
কুড়িগ্রামে তীব্র তাপদাহ আর লোডশেডিংয়ে নাকাল জনজীবন। গেল এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ গরমে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, শিক্ষার্থীদের পড়াশোনা। স্থানীয় মিল কারখানাগুলো হাত গুটিয়ে বসে আছে। এছাড়াও ফ্রিজিংয়ের অভাবে নষ্ট হচ্ছে পচনশীল পণ্য ও ঔষধ। আবহাওয়া অধিদপ্তর জানায় মাস জুড়ে থাকবে গরমের তীব্রতা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ভাদ্র মাসের শেষেও বৃষ্টির দেখা নেই কুড়িগ্রামে। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘন্টার লোডশেডিং আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জীবনযাত্রা। ছড়িয়ে পড়ছে জ্বর, ডায়রিয়া সহ নানা অসুস্থতা। অন্যদিকে বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষি, ব্যবসা পরিচালনা ও কাঁচা পণ্যসহ ওষুধ সংরক্ষণ। প্রচন্ড গরম, এই গরমে আমাদের স্কুল যেতে অনেক কষ্ট হয়, বিদ্যুৎ ঠিক মতো থাকে না। প্রচন্ড গরমে আমাদের স্কুল যেতে কষ্ট হয়, কারেন্ট থাকে না। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা মঙ্গা থাকে বা 22 ঘন্টা মঙ্গা থাকে না, বিদ্যুৎ থাকে না। বাড়ির বাচ্চা কোষার মানে কি করে ডায়রিয়া, এখন হাসপাতাল ধরি, এখন মানে বাচ্চা ধরি যাবা নিচে। কারেন্ট থাকে না আর প্রচুর গরম, গাড়িরও ইনকাম নাই। জেলায় প্রতিদিনই 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও কমছে না গরম। গত 2 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা আমাদের এই অঞ্চলে ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, ম্যাক্সিমাম তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিখোঁজের 3 দিন পর জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে দিরাই উপজেলার শরীফপুর ইটের বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মাওলানা মুশতাক গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার বড় মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। ময়নাতদন্তের পর এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে এক মা ও তার 2 মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে বিজিবি সদস্যরা 3 জনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করে। তারা হলেন বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম ও তার 2 মেয়ে ময়না এবং মাহিনুর। মমতা বেগম জানান 30 বছর আগে থেকেই তিনি ভারতের হরিয়ানায় বসবাস করতেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আকস্মিকভাবে আটক করে বিএসএফ এর কাছে দেয়। এরপর বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। মাদারীপুরে অযত্ন আর অবহেলায় ব্রিটিশ আমলে নির্মিত বাড়ি এখন পরিচিত ভূতের বাড়ি হিসেবে। সংস্কারের অভাবে জরাজীর্ণ দশায় পরিণত হয়েছে এটি। প্রাচীন নিদর্শন সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। রীতিমতো ভুতুড়ে গা ছমছম করা বটগাছে মোড়ানো বাড়িটিকে ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে আধিভৌতিক গল্পগাথা। স্থানীয়রা জানান, ব্রিটিশ আমলে হিন্দু দারোগা সুজয় সারেং 5 একর জায়গা জুড়ে নির্মাণ করেন বাড়িটি। পরে পরিবার নিয়ে ভারতে চলে গেলে তার বসতবাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ভূতের বাড়ি হিসেবে। জায়গা জমি নাই দিকে ঠাই নয়তো থাকলে তো সরিয়ে দিতাম। জ্বর লাগে, তুহান লাগে, আমরা মনে বাইরে থাকি, আবার জ্বর গেলে যে ঘরের ঢুকে থাকি। থাকার মতন এমন কোনো কাজ না, মানুষে অনেক দূর থেকে দেখতে হয়। বিভিন্ন ধরনের গাছপালা, ওগুলো দেখে আমরা খুবই ভয় পেয়েছি। দেখতে ভয়ানক আর কি, ভূতের বাড়ির মতনই লাগে বাড়ি। তো অনেকদিন যাবত এরকম ভাবে দেখতেছি, এটার কোনো পরিবর্তনও নাই। সরকারি ভাবে যদি এটা ভালো প্রতিষ্ঠান করে তো ভালো হয়, করলে ভালো হয়। সদর উপজেলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ছাউদি ইউনিয়নের টুপিয়া গ্রামে অবস্থিত বাড়িটি বর্তমানে ছিন্নমূল আর স্থানীয় টিকটকারদের শুটিং স্পটে পরিণত হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ যদি বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে তাহলে এটা স্থানীয় ইতিহাসের অংশের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নিয়ে এটি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা জেলা প্রশাসক তার বরাবর জানাবো এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাবো, এটাকে সাংস্কৃতিক ভ্যালু অনুযায়ী অন্তর্ভুক্ত করার জন্য। জেলার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্থাপনাটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নড়াইলে নানা আয়োজনে পালিত হলো বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরের জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কোরআনখানি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে যমুনা ইকো শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যমুনা সেতুর উত্তর পশ্চিমে নির্মিত ক্রসবার 3 এলাকায় এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম। তিনি জানান, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিনোদনের আধুনিক মানের শিশু পার্ক হবে এটি। ইতিমধ্যে পার্ক নির্মাণে 14 কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে শীঘ্রই পার্ক নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান জেলা প্রশাসক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।